60 cross, time for 100 now. Let's see. No vibrations till now. Cross 60, time for 100 now. No vibration till now. Let's see. হ্যালো ফ্রেন্ডস এন্ড ওয়েলকাম ব্যাক টু মোটর রিফাইন্ড। আমি আপনাদের হোস্ট অ্যান্ড দোস্ত অরিন্দম ঘোষ, আর আজকে আপনাদের জন্য আবার একটা জবরদস্ত রাইড কম্প্যারিজন নিয়ে এসেছি। ঠিক আছে, আজকে রাইড কম্পেয়ার করবো আমরা টিভিএস অ্যাপাচে RTR 164V ইউএসডি মডেলের সাথে বাজাজ পালসার NS 160। এবার দেখুন, দুটো 160 সিসি, দুটোর মধ্যে ইউএসডি আছে, দুটোর মধ্যে অয়েল কুলিং আছে। রাইড করার টাইমে কি পার্থক্য হচ্ছে, কি তফাৎ আছে, সেটা তো আপনাদেরকে বোঝাবোই। সাথে সাথে ফিচার স্পেসিফিকেশন, প্রাইস, মাইলেজের ব্যাপারটা আপনাদের সাথে ডিসকাশন করবো, সো দ্যাট ভিডিও এন্ড পর্যন্ত যেন আপনাদের কাছে একটা ক্লিয়ার আইডিয়া থাকে যে আপনাদের জন্য কোনটা কিনা ঠিক হবে, বাজাজ নাকি টিভিএস। আর ভেরি স্পেশাল থ্যাঙ্কস টু SS বাজাজ কৃষ্ণনগর অ্যান্ড রাহুল টিভিএস কৃষ্ণনগর ফর প্রোভাইডিং মি দিস বাইক, যাতে আমি আপনাদের পর্যন্ত এই কম্প্যারিজনটা পৌঁছে দিতে পারি। ওয়েস্ট বেঙ্গলের কৃষ্ণনগরে যদি আপনি থাকেন, কোনো রকমের এখানে যদি আপনি টিভিএস, বাজাজ বা KTM এর প্রোডাক্ট আপনি কিনতে চান, শোরুমকে আপনি কন্ট্যাক্ট করতে পারেন। ডিটেলসটা অলরেডি আপনার স্ক্রিনে দেখে নিয়েছেন। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। বন্ধুগণ, রাইডে যাওয়ার আগে ছোট্ট একটা আমি কম্প্যারিজন শেয়ার করতে চাইবো, ওয়াক অ্যারাউন্ড, সো দ্যাট মেন ডিফারেন্সেসগুলো যেন আপনাদের পর্যন্ত পৌঁছে দিতে পারি। সবথেকে প্রথমে আপনাদেরকে বলবো অ্যাবাউট প্রাইস। ইউএসডি আপডেট আসার পরে মোটামুটি 3 থেকে 4 হাজার টাকা বেড়েছে বলতে পারেন। মোটামুটি 1,71,800 পর্যন্ত প্রাইস পাচ্ছেন, 1,72,000 অ্যাপ্রক্স। অ্যান্ড দেন যদি আপনি এখানে NS 160-তে আসেন, মোটামুটি আপনি 1,82,000 থেকে 1,85,000 পর্যন্ত পে করছেন। মোটামুটি বলতে পারেন 10 থেকে 13,000 টাকা পর্যন্ত NS-এ আপনি বেশি পে করছেন। ফ্রন্টে যদি আসেন, দুটোতে অলরেডি হেডল্যাম্পের সেট আপ আছে, কিন্তু NS-এর কাছে এখানে টার্ন ইন্ডিকেটার্সগুলো LED আছে, যেটা বলতে পারেন আপাচে কিন্তু বাল্বে আছে। দুটোতেই বলতে পারেন ইউএসডি সাসপেনশন আছে। বা চালানোর টাইমে কী ডিফারেন্স, আগে তো ওটার ব্যাপারে কথা বলবোই। চাকা যদি দেখেন 90/90 সেকশনের টায়ার উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল অন দিস অ্যাপাচে, কিন্তু NS-এ আসলে কিন্তু একটু বেটার পাবেন, 100/80 সেকশনের টায়ার উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল। দুটোতে ডুয়াল চ্যানেল ABS-এর সেট আপ আপনি পাচ্ছেন, কিন্তু ফ্রন্টে যদি দেখেন NS-এর 300 mm এর বড় একটা ডিস্ক আছে, কিন্তু যদি আপনি এখানে দেখেন 270 mm এর একটা পেডেল ডিস্ক আছে। অ্যান্ড বিকজ অফ দিস পেডেল ডিজাইন বলতে পারেন ব্রেকিংয়ের টাইমে হিট ডিসিপেট করে এটা ব্রেকিংকে আরও ভালো করতে হেল্প করে। এবার টায়ার হোক, সাসপেনশন হোক বা ব্রেকিং, কীরকম কী তফাৎ দিচ্ছে চালানোর টাইমে, সেটা তো আপনাদের আমি চালানোর টাইমে বলবোই। কিন্তু হ্যাঁ, যদি আপনি এখানে পাওয়ার হাউস অফ দ্য বাইক ইঞ্জিনে আসেন, এখানে আপাচাতে আপনি 159.7 সিসি সিঙ্গেল সিলিন্ডার এয়ার অয়েল কুল SOHC 4 ভ্যালভ ফিউল ইঞ্জেক্টেড ইঞ্জিন আপনারা পাচ্ছেন। পাওয়ার ফিগার্স যদি দেখেন, এখানে 3টে মোড আছে, স্পোর্ট, আরবান অ্যান্ড দেন রেইন মোড। স্পোর্ট মোডে ম্যাক্সিমাম পাওয়ার টর্ক, আর রেইন মোডে বলতে পারেন যে আরবান মোডে আপনি একটু বলতে পারেন মাইলেজটা বেটার পাবেন ওয়েন কম্পেয়ার টু স্পোর্ট মোড। ম্যাক্সিমাম পাওয়ার টর্ক হচ্ছে 17.55 PS এর, দেন টর্ক যদি দেখেন 14.73 নিউটন মিটারের পাচ্ছেন। আর এখানে গ্লাইড থ্রু ট্রাফিক টেকনোলজি আছে, এটাকেও কিন্তু আমরা আগে টেস্ট করে দেখবো, যেটা আপনারা এখানে খুব একটা সুন্দর বলতে পারেন ইঞ্জিন কাউল অ্যান্ড দেন ক্র্যাশ গার্ডের সাথে পাচ্ছেন। এবার যদি আপনি NS-এ আসেন, এখানে 160.3 সিসি সিঙ্গেল সিলিন্ডার 4 ভ্যালভ এয়ার অয়েল কুল ফিউল ইঞ্জেক্টেড ইঞ্জিনের সাথে পাচ্ছেন। এখানে কিকস্টার্ট আছে, যেটা আপনি অ্যাপাচেতে পাচ্ছিলেন না। পাওয়ার টর্ক হালকা হালকা কম, এখানে ম্যাক্সিমাম পাওয়ার হচ্ছে 17.2 PS এর, আর ম্যাক্সিমাম টর্ক হচ্ছে 14.65 নিউটন মিটারের। এখানেও বলতে পারেন ভালো একটা ক্র্যাশ গার্ড অ্যান্ড দেন এখানে কিন্তু ইঞ্জিন কাউল আপনারা দেখতে পেয়ে যাবেন। ঠিক আছে, এরপরে দেখুন এখানে কিন্তু আন্ডারবিল এক্সস্ট আছে, বলতে পারেন NS, আর এখানে আপাচেতে বলতে পারেন যে বুলপাপ এক্সস্ট আছে। চলুন তবে দুটোর এক্সস্ট সাউন্ড আপনাদের শুনিয়ে দিই, দেন আমরা আগে দেখব। আচ্ছা, আপনারা এখানে আপাচেকে শুনেছেন, এবার আপনাদেরকে আমি এখানে NS-টা একবার শুনিয়ে দিই। অলরেডি বলেছি এটাতে কিন্তু আপনি আন্ডারবিল এক্সস্ট পাচ্ছেন। দুটো আওয়াজই আপনারা শুনেছেন, কোনটা আপনাদের বেটার লেগেছে নিচে কমেন্ট করে জানাতে কিন্তু প্লিজ ভুলবেন না। আর এবার আপনাদেরকে আমি রিয়ার যে সেকশন সেটার ব্যাপারে বলি। দেখুন, দুটোতে কিন্তু আপনি এখানে LED টেল ল্যাম্প পাচ্ছেন, ওখানে কিন্তু বলতে পারেন টেল টাইডিটা আলাদা মেটাল স্ট্রাকচার, যেটা এখানে কিন্তু একটু ডিফারেন্ট পাবেন। দুটোরই টায়ার হাগার আছে, দুটোরই 130/70 সেকশনের টায়ার উইথ 17 ইঞ্চেস অফ অ্যালয় হুইল, কিন্তু আপাচেতে আপনি রেডিয়াল টায়ার পাচ্ছেন। বলা হয় যে রেডিয়াল টায়ারের গ্রিপ উইথ দ্য রোড বেটার, সো স্টেবিলিটি বেটার হয়। এবার কতটা ভালো সেটা আগে চালানোটা আমি বলবো, কিন্তু হ্যাঁ, এখানে 240 mm এর পেট্রোল ডিস্ক আছে, আর বলতে পারেন যে NS-এর 230 mm। কিন্তু হ্যাঁ, এই যে অ্যাডজাস্টেবল মনোশক ব্যাপারটা, এটা কিন্তু আপনি দুটোতেই পাচ্ছেন। সিট যদি দেখেন, এখানে সিঙ্গেল বলতে পারেন, আর ওখানে স্প্লিট। দুটোতেই বলতে পারেন যে কুশনিং আগে আমরা চালানোর টাইমে দেখবো, কিন্তু হ্যাঁ
যদি সিট হাইট দেখেন এখানে 800 আর ওখানে কিন্তু 805 এবার আপনার হাইট যদি 5'4" পর্যন্ত হয়ে থাকে দুটো বাইককেই চালাতে এমন কিছু প্রবলেম হবে না। দুটোতেই 12 লিটারের ট্যাঙ্ক, আর দুটোতেই এখানে আপনি ফাইবারে দেখতে পাচ্ছেন, কিন্তু নিচে অ্যাকচুয়ালি যে ট্যাঙ্ক ওটা কিন্তু মেটালিক পাবেন। মাইলেজও মোটামুটি 45 পর্যন্ত এক্সপেক্ট করতে পারেন। গ্রাউন্ড ক্লিয়ারেন্স যদি দেখেন এখানে 180 পর্যন্ত, আর বলতে পারেন এনএসএ এখানে 165 থেকে 67 পর্যন্ত আপনারা পেয়ে যাবেন। ওয়েটে একটু ডিফারেন্স আছে, 146 152, 6 কিলোগ্রাম ভারী। এবার এটার ব্যাপারেও কথা বলবো আগে চালানোর টাইমে। অ্যান্ড দেন যদি দেখেন হ্যান্ডেল বার, এখানে আপনি কিন্তু ক্লিপ অন পাচ্ছেন, আর এখানে আপনি একটু লম্বা হ্যান্ডেল বার পাচ্ছেন, হাইড্রোফর্মড হ্যান্ডেল বার, সো দ্যাট এই বাবলসগুলোর জন্য কন্ট্রোল করে এখানে ভাইব্রেশনটাকে যেন আরও বলতে পারেন যে যেন রিডিউস করা যায়। এবার হ্যাঁ, এখানে যদি দেখেন আপনি হাই বিম লো বিম পাস লাইটের সুইচ, ব্লুটুথ এনেবল মিটার কনসোল টগল করার জন্য বাটন, সিগন্যালস। হর্নটা খুব বেশি লাউড বলবো না, এর এখানে ইঞ্জিন কিল সুইচ আছে, আর এখানেও বলতে পারেন যে হেডল্যাম্পটাকে অন অফ করার একটা বাটন পাচ্ছেন, আর নিচে হচ্ছে ইঞ্জিন অন করার সুইচ। এক্সস্ট সাউন্ড অলরেডি শুনিয়েছি। দুটোতে E20 স্টিকারিং পাচ্ছেন, উইচ ক্লিয়ারলি মিনস দুটোকে কিন্তু আপনি ফ্লেক্সিবল দিয়েও রান করাতে পারবেন। এখানে কিন্তু লম্বা হ্যান্ডেল বার, পাস লাইট, হাই বিম লো বিমের সুইচ আলাদা করা আছে। ব্লুটুথ এনেবল মিটার কনসোল আগেন টগল করার জন্য আই বাটন, টার্ন সিগন্যাল। হর্ন এখানে একটু লাউডার বলতে পারেন। কিল সুইচ আগেই বলেছি, মোড আছে, সো মোডকে টগল করার জন্য মোড বাটন। আর বলতে পারেন হেডল্যাম্পকে এখানে এলইডির সাথে মানে এলইডি ডিএলআর সাথে সুইচ করার জন্য এই বাটনটা আছে। নিচে এখানেও ইঞ্জিন অন করার সুইচ, এক্সস্ট সাউন্ডটা এখানেও শুনেছি। আর বলে দিই আপনাদের, দুটো এখানে কিন্তু আমরা যে মিটার কনসোল পাচ্ছি, দুটোতে কিন্তু আমরা এখানে ব্লুটুথ এনেবল মিটার কনসোল পাবো। সো টার্ন বাটন ন্যাভিগেশন, কল, SMS অ্যালার্ট, আরও অনেক আমরা কানেক্ট ফিচার ইউজ করতে পারবো যদি দুটোতেই আমরা মোবাইল অ্যাপ্লিকেশন ডাউনলোড করি, উইচ ইজ স্মার্ট কানেক্ট ইন টিভিএস। অ্যান্ড দেন আমরা যদি এখানে দেখি তাহলে এখানেও কিন্তু বাজাজের রাইড কানেক্ট অ্যাপ আছে। অ্যান্ড এটার বাদে স্পিডো, ওডো, ট্যাকো, গিয়ার পজিশন সেন্সার, সাইজ চেঞ্জ কাট অফ সেন্সার দুটো বাইকেই পাবো। আর এখানে যে আপনি রিয়ার ভিউ মিরারগুলো দেখছেন, দেখতে যথেষ্ট ভালো লাগছে, বা কতটা ভালো রিয়ার ভিউ দিচ্ছে এটা আগে আমরা চালানোর টাইমে দেখবো। মোটামুটি অনেকটা কথা বলা হয়ে গেছে দুটো বাইকের ব্যাপারে। চলুন এবার যাই রাইড অ্যান্ড দেন দেখি দুটো বাইক রাইড করার টাইমে কি তফাৎ আপনারা বুঝতে পারবেন। বন্ধুগণ, এবার এখানে রাইড কম্প্যারিজনটা শুরু করবো উইথ দিস অল নিউ অ্যাপাচে 164V USD মডেল। হ্যাঁ, আমি জানি আমরা যেটাতে কম পাওয়ার থাকে সেটাতে আগে শুরু করি, কিন্তু দেখুন দুটো বাইকে এমন কিছু পাওয়ার ডিফারেন্স নেই। ওখানে 17.2, এখানে 17.55। সো আমরা স্টার্ট করবো কিন্তু এখানে এই বাইকটা দিয়েই, ঠিক আছে? সো চলুন তবে এখানে স্টার্ট করা যাবে। সবথেকে প্রথমে সিটটার ব্যাপারে বলি, 800 সিট হাইটে আমরা বসছি। বসার পর কিন্তু আপনার যেটা ফিল হবে সেটা হচ্ছে যে দেখুন সিটটা কিন্তু একটু কমফোর্টেবল, ঠিক আছে? একটু সফট সাইডে আপনি বলতে পারেন। হ্যান্ডেল বারটা যথেষ্ট চড়া, রিয়ার ফিটেড ফুটপেক, আপনাকে খুব বেশি ঝুঁকতে হচ্ছে না। স্পেসের কিন্তু কোনো অভাব নেই, আপনি বা পিলিয়ন দুজনে কিন্তু আরামসে বসতে পারছেন, এখানে তেমন কোনো প্রবলেম আপনার হবে না। আর অলরেডি আমি এটাকে এখানে স্পোর্ট মোডে সেট করে রেখেছি উইথ দ্য হেল্প অফ দিস মোড বাটন। তবে চলুন এবার শুরু করা যাক। ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার। দেখুন আমি এটুকু বলতে পারি, আপনি বা পিলিয়নের সাথে হোক বা এখানে আপনি পিলিয়ন উইথ লোডও ক্যারি করছেন, আমার মনে হয় এখানে এই যে টপ ডেলিভারিটা, এটা দেখুন, এই যে টপ ডেলিভারিটা কিন্তু আপনার এখানে যথেষ্ট ভালোই মনে হবে, ঠিক আছে? যদি পিলিয়ন বা লোডের সাথে যদি বাইকটাকে ক্যারি করেন তাহলে মানে ইনিশিয়াল অ্যাক্সিলারেশনের যে ব্যাপারটা না, ওটা আপনি এখানে যথেষ্ট ভালো পাবেন। এটাতে কিন্তু আমার মনে হয় আপনাদের এখানে কোনো প্রবলেম হওয়া উচিত না। আচ্ছা, এরপরে আমি যেটা বলবো সেটা হচ্ছে অ্যাবাউট ক্লাচ অ্যান্ড গিয়ার। দেখুন এখানে ক্লাচটা হোক বা এখানে ব্রেকটা হোক, এটা কিন্তু অ্যাডজাস্টেবল, সো আঙুলের হিসাব মতন আপনি অ্যাডজাস্ট করতে পারবেন। কিন্তু এটা বলবো যে এখানে ক্লাচটা ইজ অন দ্য মিড সাইড, নট ভেরি সফট, নট ভেরি হার্ড। আচ্ছা, এরপরে যদি আপনি গিয়ার শিফটিং দেখেন, আমি বলবো অনেকটাই কিন্তু সফট সাইডে, ঠিক আছে? মানে হালকা একটা এফোর্টের সাথে আপ বা ডাউন শিফট যেটাই আপনি করছেন সেটা কিন্তু এখানে হয়ে যাচ্ছে। সো এটা নিয়ে কিন্তু আপনার এখানে কোনো রকমের কোনো প্রবলেম হচ্ছে না। আর চলুন এবার ক্লাচ গিয়ারের ব্যাপারে এতটা কথা বলা হচ্ছে, তাহলে এটার যে অ্যাক্সিলারেশন টেস্ট ওটা আপনাদের করে দেখিয়ে দিই। উইল স্টার্ট উইথ 3 হর্নস, অলরেডি হ্যাভ put it on sport mode. $60 cross, time for 100 now. Let's see. No vibration still now. 100 also easily crossed. বন্ধুগণ, সব থেকে আগে আমি ভাইব্রেশনের ব্যাপারটা বলি। দেখুন ডেফিনেটলি ইউএসডি আসার পরে একটু ভাইব্রেশন আরও কন্ট্রোল হয়েছে আগের মডেল থেকে। আর আমি বলবো মোটামুটি 90-র পরে হালকা ভাইব্রেশন একটু বুঝতে পারছেন। আর সেটাকে ক্যারেক্টার বলবো, মানে নিচে যে ইঞ্জিনটা চলছে সেটা আপনি বুঝতে পারছেন। খুব বেশি ভাইব্রেশন কিন্তু ওখানেও নেই। ইনফ্যাক্ট যদি আপনি কমফোর্টেবল ক্রুজিং স্পিড দেখেন, মোটামুটি বলতে পারেন 100 থেকে 110-এর মধ্যে, যেখানে খুব বেশি ভাইব্রেশন থাকবে না। আর হ্যাঁ,
আর যদি আপনি এখানে বলেন স্টেবিলিটি কীরকম, আমার মনে হয় স্টেবিলিটি কোনো প্রবলেম নেই। ইনফ্যাক্ট 125+ যায় এই বাইকটা, ওখানে কিন্তু স্টেবিলিটি আপনার খুব একটা এখানে প্রবলেম ফিল হবে না। আচ্ছা, তারপর দেখুন ইঞ্জিন হিটিংয়ের অ্যাজ সাচ কোনো প্রবলেম আমার এখানে খুব বেশি ফিল হয় না। অনেকবার চালিয়েছি, অনেক লং পর্যন্ত বাইকটাকে চালিয়েছি। আর তারপরে মাইলেজ যদি দেখেন, এখানে যদি আরবান বা রেন মোডে দিয়ে রাখেন, মোটামুটি আপনি 40 থেকে 45-এর মধ্যে মাইলেজ কিন্তু এক্সপেক্ট করতে পারেন। আর এবার আর একটা জিনিস আপনাদের দেখায়, মনে করেন আপনারা এখানে হাই ট্রাফিকে আছেন, ঠিক আছে, হেভি ট্রাফিক। এখানে দেখুন আমি ক্লাচ থ্রটল ছেড়ে দিচ্ছি, দেখুন উল্টো দিক থেকে লোক আসছে। আর এবার দেখুন এটা 11-12 কিলোমিটার স্পিডে চলছে। সো এটাকে কোম্পানি জিটিটি টেকনোলজি বলছে। এটাকে যখন আপনি হেভি ট্রাফিকে আছেন, বারবার ক্লাচ থ্রটল গিয়ার চেঞ্জ করতে হবে না। তাহলে কী হবে, এক তো মাইলেজটা মেনটেন হবে, আর অনেক সময় ইঞ্জিন স্টলিংয়ের মানে গটগট করতে করতে যে ইঞ্জিনটা বন্ধ হয়ে যায়, ওই প্রবলেম থেকে আপনারা এখানে ছুটকারা পাবেন। এবার আপনাদের কীরকম লাগছে এই গ্লাইড থ্রু ট্রাফিক টেকনোলজি জিটিটি, এটা কিন্তু নিচে আপনারা কমেন্ট করে জানাবেন, বিকজ মাইলেজ মেনটেনিংয়ে কিন্তু এটা অনেকটা হেল্প করে। আর বন্ধুগণ, এবার রাইড কম্প্যারিজনটা করবো অ্যাপাচের উইথ দিস NS160। এবার দেখুন সবথেকে প্রথমে সিটের ব্যাপারটা বলি, রাইডার পশ্চারটা বলি। দেখুন সিট হাইট 805 mm বেশি কিন্তু এখানে। কিন্তু আমি এটা বলবো আপনাদের যে হয়তো আমার মনে হচ্ছে 5 mm আর কি এমন, কিন্তু এখানে যে উঁচু সিট হাইটে বসেন সেটা কিন্তু আপনি ডেফিনেটলি বুঝতে পারছেন। আরও বেশি কেন বুঝতে পারছেন বলুন তো, বিকজ এই যে হ্যান্ডেল বারটা একটু আপনাকে ঝুঁকতে হচ্ছে, আপাচেতে কিন্তু এতটা ঝুঁকতে হচ্ছিল না। সো ডেফিনেটলি মানে স্পোর্টি রাইডের পজিশনটা এখানে আপনি আরও ভালোভাবে পাচ্ছেন, ঠিক আছে। আর এখানে কিন্তু ক্লিপ অন আছে, যেটা আপাচেতে ছিল না। আর সব থেকে বড়ো চেঞ্জ এখানে যেটা পাবেন আপাচের থেকে এখানে আসবে, সেটা হচ্ছে সিট যখন বসছেন না, এটা কিন্তু আপাচেটা একটু সফট মতন ছিল, এখানে কিন্তু অতটা সফট ব্যাপারটা নেই, ঠিক আছে। কিন্তু হ্যাঁ, কমফোর্টেবল এখানেও, যে আপনি পাথর উপরে বসে আছেন সেরকম কোনো ফিল নেই। আর দেখুন রেয়ার ফিটেড ফুটপেক দুটোতেই আছে, সো এটাতে তো কোনো চেঞ্জ আপনি পাবেন না। চলুন তবে স্টার্ট করা যাক, আর স্টার্ট করি বাইকটাকে। ফার্স্ট গিয়ার, সেকেন্ড গিয়ার, থার্ড গিয়ার। এই যে টর্ক ডেলিভারি দেখছেন, এখানে কিন্তু আপাচে বা এটার মধ্যে কিন্তু এমন কোনো তফাৎ নেই। এবার কিন্তু হ্যাঁ, অ্যাক্সেলারেশন তফাৎ আছে। এবার অ্যাক্সেলারেশন টেস্ট করার পরে ওটা আপনাদেরকে বলবো, একটু পরে আপনাদের সাথে ওটা কথা হবে। কিন্তু যেটা আপনাদের বলবো সেটা হচ্ছে, দেখুন সিটটা কিন্তু এখানে স্প্লিট সিট, যেটা আপনি আপাচেতে স্ট্রেট পাচ্ছিলেন। কিন্তু হ্যাঁ, বলতে পারেন এখানেও প্লেনের সাথে বসলে আপনার যে কোনো রকমের অসুবিধা হচ্ছে স্পেসের, সেরকম কিন্তু একদমই নয়। আর এবার আপনাদেরকে আমি এই ক্লাচ গিয়ারের ব্যাপারটা বলি। দেখুন ক্লাচ কিন্তু হোক বা ব্রেক লিভার হোক, আপাচেতে কিন্তু অ্যাডজাস্টেবল ছিল, যেটা এখানে নেই। সো ডেফিনেটলি আপাচে এখানে একটু বেটার এখান থেকে। কিন্তু হ্যাঁ, যদি আপনি ক্লাচ দেখেন বা আপনি এই গিয়ার শিফটিং দেখেন, দুটো কিন্তু আমি বলবো আপাচের মতনই। ক্লাচটা মোটামুটি মিড সাইডে, না সফট না হার্ড। আর এখানে যদি আপনি গিয়ার শিফটিং দেখেন, যথেষ্ট মানে ওই বলতে পারেন সফট মিডের মধ্যেই, ঠিক আছে। খুব বেশি এফর্ট দিতে হচ্ছে না, হালকা একটু এফর্ট দিলে কিন্তু আপ বা ডাউন শিফট দুটোই কিন্তু আরামসে হচ্ছে। সো এখানে খুব বেশি তফাৎ নেই ওয়েন কম্পেয়ার টু অ্যাপাচে। কিন্তু হ্যাঁ, তফাৎ আছে। এবার চলুন অ্যাক্সেলারেশন টেস্টটা করি, দেন এর যে তফাৎ সেটা আপনাকে আমি আগে বোঝাচ্ছি। উইল স্টার্ট উইথ 3 হর্নস অলরেডি অন ফার্স্ট গিয়ার। Cross 60, time for 100 now, no vibration till now. Let's see. Crossed 100 also. দেখুন বন্ধুগণ, সোজা একটা কথা বলি, বা ভাইব্রেশনের যদি আপনি দেখেন, আমার মনে হয় না খুব বেশি ডিফারেন্স আছে। কিন্তু আপাচেতে বলেছিলাম মোটামুটি 90-র পরে ভাইব্রেশনটা হালকা আপনি বুঝতে পারছেন, এখানে বলবো 95, এইটুকুই তফাৎ, ঠিক আছে, খুব বেশি নয় কিন্তু। আচ্ছা, এরপরে যদি আপনাদেরকে বলি যে তফাৎটা কোথায়, সেটা হচ্ছে দেখুন আপাচেকে এ হয়তো ইনিশিয়ালে বা অনেকটা দূর পর্যন্ত এ আগে থাকবে আপাচের থেকে, 120 বাইশ পর্যন্ত। কিন্তু তারপরে না, ইফ আই এম নট রং, এখানে কিন্তু লিমিটার হিট করবে। এটা আগে 117 পর্যন্ত ছিল, ইফ আই এম নট রং। সো যে লিমিটার যেহেতু টপ এন্ডে গিয়ে হিট করবে, তখন কিন্তু বলতে পারেন যে আপাচে এটার থেকে আগে বেরোতে পারে, কিন্তু তার আগে নয়, ঠিক আছে। সো এইটা কিন্তু একটা ব্যাপার আছে। আর একটা জিনিস, এই বাইকটাতে বা ইউএসডি আছে। সো এই যে ব্যাপারটা, লিন করার টাইমে উইথ দিস পেরিমিটার ফ্রেম, ফ্রন্ট ইউএসডি অ্যান্ড রিয়ার মনোশক, আলাদাই রেসপন্স ফর দিস বলতে পারেন যে কর্নারিংয়ের টাইমে। আর দেখুন ডিফারেন্সটা কি সেটা আপনাদের বলে দিলাম, ঠিক আছে, মানে অ্যাক্সিলারেশনের টাইমে। অ্যান্ড দেন যদি দেখেন ইঞ্জিন হিটিংয়ের এখন কিন্তু খুব বেশি ইস্যু আপনি বুঝতে পারবেন না। সামনে 100 সেকশনের টায়ার, রিয়ারে 130 সেকশনের টায়ার, স্টেবিলিটিতেও এমন কিন্তু কোনো প্রবলেম আপনার ফিল হবে না। ইনফ্যাক্ট যদি স্টেবিলিটি দেখেন আপাচের মতনই, মানে বলতে পারি যে আপাচের থেকে এমন কিছু ডিফারেন্ট নেই। আর মাইলেজও বন্ধুবান ওই রকমই, 40 থেকে 45-এর মধ্যে আপনি এক্সপেক্ট করতে পারেন, যদি আপনি এখানে মানে যদি একটা বা দুটো সার্ভিস হয়ে গিয়ে থাকে বাইকটাতে। শুরুতে হয়তো নাও হতে পারে, 1-2 সার্ভিসের পরে এতটা মাইলেজ কিন্তু আপনি এখান থেকেও এক্সপেক্ট করতে পারেন। আর চলুন বন্ধুগণ, তবে এটার যে ব্রেকটা সেটাও আপনাকে করে দেখায়। মোটামুটি এটাকে নিয়ে যাব 60 থেকে 70-এর ভেতরে, অ্যান্ড অ্যাট 70 ফ্রন্ট ব্রেকটা প্রেস করেছি। আচ্ছা, পেছনে কেউ ছিল না দেখে ব্রেকটা প্রেস করেছি। দেখুন আমি এটা বলবো যে
270 mm ফ্রন্ট থেকে যে পেট্রোল ডিস্কের রেসপন্স ওটা কিন্তু যথেষ্ট ভালো, কিন্তু হ্যাঁ এই যে আপনি লিভারটা দেখছেন এটা ইজ অন দ্য মিড সাইড, তো একটু বেশি আপনাকে পুল করতে হচ্ছে, বেশি টানতে হচ্ছে, তাহলে আপনি আরও বেটার রেসপন্স আপনি এখানে পাচ্ছেন। সো ফ্রন্ট ব্রেক, হ্যাঁ এখানে কিন্তু এবিএসের কোনো রকম ইনট্রুশন বুঝতে পারেনি, তার মানে এটা একদমই না যে ব্রেক বা এবিএস খারাপ, হয়তো এখানে পেছলাতো না, সেই জন্য বলতে পারেন যে এর এবিএস ইনট্রুশনটা এখানে বোঝা যায়নি। আর এবার আপনাদেরকে আমি এর যে রিয়ার ব্রেক মোটামুটি ওটাও টেস্ট করে দেখাবো, মোটামুটি ওই রকমই স্পিডে নিয়ে যাবো, বলতে পারেন এখানে 60 থেকে 70-এর মধ্যে, আর 75-এ গিয়ে রিয়ার ব্রেক করেছি। ঠিক আছে, দেখুন আমি বলবো 240 mm রিয়ারে আপনি এখানে যে পেট্রোল ডিস্ক পাচ্ছেন, এরকম বলবো না যে প্রচণ্ড রেসপন্সিভ, কিন্তু একটু যে ওই ব্রেক প্রেস করলে হালকা ওই যে স্পিডটা কাট ডাউন সেটা কিন্তু আপনি বুঝতে পারছেন, কিন্তু ইন জেনারেল যদি দেখেন তাহলে মোটামুটি বলতে পারেন প্রোগ্রেসিভ, যেরকম প্রতিটা বাইকে বলে থাকি। কিন্তু হ্যাঁ রিয়ার ব্রেকটাকে যখন আপনি এক্সট্রিম প্রেস করছেন এখানে কিন্তু এবিএসের ইনট্রুশনটা বোঝা যাচ্ছে। ঠিক আছে, ফিলটা আপনাদের বলে দিলাম। আর চলুন এবারে রিয়ারের সাথে সাথে ফ্রন্ট ব্রেকটাকেও প্রেস করে দেখা যাক একসাথে মোটামুটি রেসপন্সটা কীরকম পাওয়া যায়। অ্যান্ড সেম 69-এ কি রিয়ার উইথ ফ্রন্ট, ও এখানে তো মানে রিয়ার ব্রেকের ভালো এবিএস ইনট্রুশন বোঝা যাচ্ছে। সো এই যে ব্রেকটা না এটা হচ্ছে বেস্ট টেকনিক, রিয়ারের সাথে সাথে আপনি ফ্রন্ট ব্রেকটা ইউজ করছেন, এটাতে ফিসলানোর ভয়টা তো আরও কম, আর এখানে যেহেতু এবিএস আছে আপনি বেস্ট ব্রেকিং রেসপন্স পাচ্ছেন। ওভারঅল ব্রেকিং দেখুন এখানে কিন্তু আপনি যথেষ্ট ভালোই পাবেন। আর বন্ধুগণ তবে এর যে ব্রেকটা সেটাও আপনাদেরকে করে দেখিয়ে দিই, চলুন মোটামুটি নিয়ে যাবো এটাকে 60 থেকে 70-এর মধ্যে, অ্যান্ড দেন আপনাদেরকে আমি ব্রেকটা টেস্ট করে দেখাবো। এই যে ফ্রন্টের ব্রেকটা টেস্ট করেছি মোটামুটি 65-এ গিয়ে, দেখুন আমি বলবো যে এখানে কিন্তু আবার একটু বড় ডিস্ক আছে, ওখানে 270 ছিল, এখানে 300 mm আছে। সো দেখুন আমি যেটা সত্যি সেটা বলবো, অ্যাপাচে তো যথেষ্ট ভালো ব্রেকিং ছিল, কিন্তু এখানে অ্যাপাচের থেকে একটু হলেও ব্রেকিং রেসপন্সটা আপনি বেটার পাচ্ছেন, নট জাস্ট বিকজ এখানে বড় ডিস্ক আছে, কিন্তু মানে প্র্যাকটিক্যালি দেখতে গেলেও কিন্তু আপনি যে ব্রেকিং সেট আপ যেটা বা ব্রেক রেসপন্স এটা কিন্তু আপনি এখানে বেটার পাচ্ছেন। ঠিক আছে, আর এখানে হ্যাঁ এবিএসের ইনট্রুশনটা কিন্তু আমি খুব বেশি বুঝতে পারিনি, তার মানে আবার বলবো এটা নয় যে খারাপ বা এবিএস নেই বা ব্রেক কাজ করছে না, হয়তো স্লিপ পেছলাতো না ওই জন্য এবিএস ইনট্রুশনটা বোঝা যায়নি। আর চলুন এবার এটার যে রিয়ার ব্রেক ওটাকে আমি টেস্ট করে আপনাদেরকে দেখাই, ওই রকমই নিয়ে যাবো মোটামুটি 60 থেকে 70-এর মধ্যে, অ্যান্ড 67-8-এ এখানে প্রেস করেছি। দেখুন এখানে 230 mm ব্রেক ডিস্ক আছে, যেটা আপনি অ্যাপাচেতে 240-এর পাচ্ছিলেন। অ্যাপাচেতে না ব্রেকটা মারার পরে হালকা স্পিড কাট ডাউন ব্যাপারটা এখানে থেকে কিন্তু বেশি বুঝতে পারছিলেন। ইন জেনারেল দেখলে দুটোই প্রোগ্রেসিভ, কিন্তু অ্যাপাচেতে 240 mm ব্রেক আছে ডিস্ক ব্রেক, কিন্তু হ্যাঁ মারলেই কিন্তু হালকা যে ওই স্পিড কাট ডাউনটা বেশি আপনি এই তুলনায় বেশি বুঝতে পারছিলেন। আর চলুন এবার রিয়ার উইথ ফ্রন্ট দুটো ব্রেককে একসাথে টেস্ট করে দেখিয়ে দিই আপনাদেরকে, যেরকম অ্যাপাচেতে করেছিলাম। অ্যান্ড সেম 65-এ রিয়ার উইথ ফ্রন্ট ব্রেক, ও দেখলেন হালকা ওই হয়তো স্লিপ করতো তখনই এবিএস এখানে ইনট্রুশন কিন্তু দেখিয়েছে। দেখুন আমি বলবো খুব বেশি তফাৎ নেই অ্যাপাচের সাথে এখানে, কিন্তু একটু হলেও বেটার রেসপন্স আপনি ব্রেকিং সেন্সে এখানে কিন্তু অ্যাপাচের থেকে আপনি পাচ্ছেন। এবার বন্ধুগণ সাসপেনশনের ব্যাপারটা কথা বলা যাক। দেখুন এইরকম যখন আপনি নামিয়ে দিচ্ছেন না, এই যে এরকম যখন নামাচ্ছেন আবার তুলছেন, এই যে নামিয়ে দিচ্ছেন, দেখুন আমি এটা বলবো যে সাসপেনশন ইজ অন দ্য স্টিফার সাইড, ফ্রন্ট হোক বা রিয়ার। এবার দেখুন ফ্রন্টের ব্যাপারটার থেকে বেটার আমি এখানে আপনাদের রিয়ারের ব্যাপারটা বলি আগে। রিয়ারের সাসপেনশনটাতে কী হচ্ছে বলুন তো, মানে আপনি যখন স্ট্রেট লাইন দেখছেন, অলরেডি অ্যাক্সেলারেশনটা আমি বলেছি, স্ট্রেট লাইন হোক বা হাই স্পিড হোক বা টপ স্পিড হোক, ওইখানে কিন্তু আপনি স্টেবিলিটিটা যথেষ্ট ভালো পাচ্ছেন। আর ইনফ্যাক্ট যদি আপনারা এখানে কর্নারিংটাও দেখেন, আর একটা জিনিস দেখুন, যখন আপনি এই জিনিসটা করছেন না, কতটা গাড়িটাকে লিন করে দিয়েছি, তাও কিন্তু এখানে কোনো রকমের কিন্তু ভয় আমার ফিল হয়নি। মানে এটাই বলতে চাইছি যে সামনে যে ইউএসডি আছে বা পেছনে যে মনোশক না, এর জন্য এখানে দেখুন আগেও কনফিডেন্স যথেষ্ট ভালো ছিল কর্নারিংয়ে, কিন্তু এখন ডেফিনেটলি আপনি আরও বেটার পাচ্ছেন আফটার দিস ইউএসডি আপডেট। কিন্তু হ্যাঁ এই যে ওপর নিচ করে দেখালাম আপনাদেরকে ওই বলতে পারেন রোডের যে এন্ডসগুলো থেকে, ওইখানে কিন্তু বোঝা যাচ্ছে যে অ্যাবজর্ব হচ্ছে, মানে ওই যে ওই ঝটকাটা অ্যাবজর্ব হচ্ছে অনেকটা, কিন্তু অনেকটা কিন্তু আবার আপনি বুঝতেও পাচ্ছেন। ঠিক আছে, সো হাই স্পিড টপ স্পিড কর্নারিং বা একটু একটু গাড্ডাতে গেলে ঠিক আছে, কিন্তু তারপর যদি বেশি আপনি খাড্ডাতে যান তখনও কিন্তু ঝটকাটা কিন্তু আপনার কোমরে ফিল হবে, এটাও আমি আপনাদেরকে বলে রাখি। আর বন্ধুগণ এবার সাসপেনশনের ব্যাপারটা কথা বলা যাক। আর সব থেকে প্রথমে এই জিনিসটা দেখুন, এই যে ও মাই গড, দেখুন এখানে পেরিমিটার ফ্রেম আছে, এখানেও সামনে ইউএসডি, আর রিয়ারে আপনি এখানে মনোশক পাচ্ছেন। দেখুন আমি এই কথাটা আপনাদের বলতে পারি যে কর্নারিংটা যদি দেখেন, আমার মনে হয় না যে দুটোর মধ্যে কনফিডেন্স খুব একটা আপনি ডিফারেন্ট পাচ্ছেন, কনফিডেন্স লেভেল সেম, কিন্তু
ডিফারেন্সটা কোথায়? ডিফারেন্স হচ্ছে ফিলের মধ্যে, যেহেতু আপনি হালকা একটু ঝুঁকে বসছেন, সিটটা একটু টাইট পাচ্ছেন, ঠিক আছে, আর হ্যান্ডেলটা আপনি এখানে বলতে পারেন ক্লিপ অন পাচ্ছেন। সো কর্নারিংয়ের টাইমে না এই সব জিনিসগুলো মিলিয়ে ঝুলিয়ে যখন দেখছেন সাসপেনশনের সাথে, তখন কিন্তু ফিলটা আপনি ডিফারেন্ট পাচ্ছেন ওয়েন কম্পেয়ার টু অ্যাপাচে। এবার আমি এটা বলবো না যে ওটা খারাপ এটা ভালো, কিন্তু এটা বলবো দুটোতেই ভালো কনফিডেন্স, আর হ্যাঁ দুটোর মধ্যে ফিলের ডিফারেন্স আছে। সো এই জায়গাটাতে আমি আপনাদের বলবো যে আপনাদেরকে একবার টেস্ট রাইড নিতে হবে দুটো বাইকে, তবে আপনি বুঝতে পারবেন যেটা আপনার ভালো মনে হবে সেই বাইকটাকে আপনাকে কিনতে হবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে যদি আপনি দেখেন ফ্রন্ট হোক বা রিয়ার সাসপেনশন হোক, আমি বলবো দেখুন অ্যাপাচেতে যেরকম বলেছিলাম স্টিফার সাইডে, এখানেও মোটামুটি ওটাই। ইনফ্যাক্ট যদি আপনি ফ্রন্ট সাসপেনশনটা দেখেন, আমার মনে হয় অ্যাপাচে আর এর মধ্যে কিন্তু খুব বেশি তফাৎ আপনি পাবেন না। কিন্তু হ্যাঁ, যদি আপনি রিয়ার সাসপেনশনটা দেখেন, এখানে কিন্তু একটু ডিফারেন্স আপনি বুঝতে পারবেন, স্পেশালি যদি আপনি এরকম করে এই ওপর থেকে নিচে নামিয়ে দিচ্ছেন, বা এই যে দেখুন এই জায়গাগুলোতে না আপনি বেটার বুঝতে পারবেন। মানে আমার যদি এক্সপিরিয়েন্সটা আপনাদের বলি, অ্যাপাচেতে না একটু বেশি টাইট আপনার ফিল হচ্ছিল, এখানে একটু সফট ফিল হবে ওয়েন কম্পেয়ার টু অ্যাপাচে, ঠিক আছে। আবার এখানে নামিয়ে দেখি, এই যে হ্যাঁ এক্স্যাক্টলি, মানে ফ্রন্ট সাসপেনশনে খুব একটা ডিফারেন্স নেই, কিন্তু রিয়ার সাসপেনশনে কিন্তু অ্যাপাচে এটার থেকে কিন্তু বেশি আপনি টাইট ফিল করতে পারবেন, ঠিক আছে। আচ্ছা, এবারের ইফেক্টটা কোথায় হবে দেখুন, আমি বলবো হাই স্পিড হোক, কর্নারিং হোক বা স্ট্রেট লাইন স্টেবিলিটি হোক, দুটো বাইকের মধ্যে খুব বেশি তফাৎ নেই। তফাৎটা আপনি বুঝতে পারবেন যখন আপনি গাড্ডাতে নামবেন, ঠিক আছে। অ্যাপাচেতে কী হবে, গাড্ডাটা বেশি ফিল করতে পারবেন, আর এখানে অ্যাপাচে থেকে একটু কম ফিল হবে, মানে একটু বেশি অ্যাবজর্ব করবে শকটাকে, ঠিক আছে। এই একটা ব্যাপার, একটু বেশি কমফোর্টেবল পাবেন, এমন কিন্তু কিছু ডিফারেন্স নেই, আবার বলছি। আচ্ছা, এবার এই জিনিসগুলো তো হয়ে গেল, এবার আপনাদেরকে আমি যেটা বলবো সেটা হচ্ছে অ্যাবাউট ওভারঅল ফিল। মানে যখন আপনি এরকম করছেন না, দেখুন 146 কিলোগ্রাম ওয়েট, আর খুব বেশি ওয়েট ফিল হচ্ছে না, এরকম করার সময় ফ্রন্ট সাসপেনশন থেকে যে ইউএসডি হওয়ার পরেও যে খুব বেশি ওই স্টিফনেস, ওটাও আপনি বুঝতে পারছেন না, ঠিক আছে। কিন্তু হ্যাঁ, রিয়ার ভিউ মিরার যথেষ্ট ভালো, আপনি এখানে অলমোস্ট আপরাইটই বসছেন, সিট যথেষ্ট কমফোর্টেবল, স্পেসের এখানে কোনো প্রবলেম নেই। অ্যান্ড দেন যদি দেখেন স্পিডো, ওডো, ট্যাকো, গিয়ার পোজিশন সেন্সার, ব্লুটুথ কানেক্টিভিটি সব কিছু আপনারা এখানে পাচ্ছেন, এটাতেও আপনাদের কোনো প্রবলেম হচ্ছে না, ঠিক আছে। তো ওভারঅল দেখুন, আমি এটুকু আপনাদের বলতে পারি যে সিটি রাইড তো আপনি করবেনই, ডেলি কমিউট তো করবেনই, কিন্তু যদি আপনি লং রাইডও বেরোতে চান, বিকজ অফ দিস অলমোস্ট আপরাইট পজিশন, আমার মনে হয় এই বাইকটাকে নিয়ে আপনি লং রাইডেও যথেষ্ট বেরোতে পারেন, ওকেশনাল যদি আপনি বেরোতে ইচ্ছা হয় তাহলে, ঠিক আছে। চলুন, তবে এই বাইকটার ব্যাপারে কথা হয়ে গেছে। এবার যদি আপনাকে এই বাইকটা আমি ওভারঅল ফিলের ব্যাপারটা বলি, দেখুন যখন আপনি এরকম করছেন না, এই ফ্রন্ট সাসপেনশন থেকে যে স্টিফনেসটা আপনি কিন্তু এখানে বেশি বুঝতে পারছেন ওয়েন কম্পেয়ার টু অ্যাপাচে, যেটা অ্যাপাচেতে ছিল না বললে ভুল হবে, ছিল কিন্তু এটার থেকে কম, ঠিক আছে। আর হ্যাঁ, ওয়েট যে 152 কিলোগ্রাম, 6 কিলোগ্রাম বেশি ওয়েন কম্পেয়ার টু অ্যাপাচে, আমি কিন্তু ক্লিয়ার বলতে পারি যে হয়তো ওটাও কিন্তু আপনি চালানোটা আমি বুঝতে পারছেন যে ওটার থেকে এটা বেশি ভারী, কিন্তু হ্যাঁ ভারী বলে যে চালাতে কোনো আনকমফোর্টেবল বা আমার ভয় লাগছে চালাতে, ওরকম ব্যাপার না। ইনফ্যাক্ট আমি এটা বলতে পারি, দেখুন ওয়েট বেশি হলে অ্যাক্সিলারেশন তো ডেফিনেটলি একটু এফেক্ট হয়, কিন্তু এটা কিন্তু আবার একটু একটা ব্যাপারও আছে অ্যাডভান্টেজেস, যেরকম আপনি যদি লং রাইডসে বেরোন, স্পেশালি হাইওয়েজে না, একটু ওয়েট যদি থাকে গাড়িতে, তাহলে হাইওয়েতে ক্রুজ করতে না একটু বেশি আপনাকে কমফোর্টেবল বা একটু বেশি কনফিডেন্স ফিল হয়, ঠিক আছে। সো এই একটা ব্যাপার আছে, তার মানে এটা নয় যে আমি একদমই বেশি ওয়েটকে এখানে প্রমোট করছি, কিন্তু হ্যাঁ অ্যাক্সিলারেশন যেরকম কমে, এই স্টেবিলিটি ব্যাপারটাও কিন্তু একটু বেটার হয় যদি চাকাগুলো ঠিকঠাক সাইজের থাকে তাহলে। আচ্ছা, এটা একটা ব্যাপার ছিল। তারপরে যদি দেখেন এখানে হালকা ঝুঁকছেন, স্পোর্টি রাইডার পজিশন, ক্লিপ অন হ্যান্ডেল বার, সিটটা একটু টাইট, রিয়ার ফিটেড ফুটপেড। আচ্ছা, রিয়ার ফিটেড ফুটপেড তো দুটোতেই সেম, কিন্তু আর যা বলেছি এগুলো মোটামুটি কিন্তু অ্যাপাচের থেকে ডিফারেন্ট পাচ্ছে না। তারপরে রিয়ার ফিটেড ফুটপেডটাও এখানে, রিয়ার ভিউ মিররটাও কিন্তু বলতে পারেন অ্যাপাচেতে যতটা ভালো রিয়ার ভিউ দিচ্ছিল এখানেও ততটাই ভালো। তার বাদে স্পিডো, ওডো, ট্যাকো, গিয়ার পজিশন সেন্সার, ব্লুটুথ দুটো বাইকেই আছে, কিন্তু হ্যাঁ এখানে কিন্তু আমার মোবাইল চার্জিং পোর্টটা আছে, যেটা অ্যাপাচেতে নেই। সো ডেফিনেটলি এটা কিন্তু অ্যাপাচের থেকে একটু হলেও বেটার জিনিস আপনাকে প্রোভাইড করছে। দেখুন, আমি বলবো এভরিডে ডেলি কমিউটের জন্য তো দুটো বাইক যথেষ্ট ভালো, কিন্তু যদি লং রাইডে যান না, এখানে দেখুন হালকা ঝুঁকতে হচ্ছে, এই জায়গাটাতে না অ্যাপাচে আপনাকে একটু বেটার বা কমফোর্টেবল রাইড দেবে যদি অ্যাট আ স্ট্রেচ যদি 150-200 কিলোমিটার বেরোতে হয়, বিকজ ওখানে আপনি ওই যে অনেকটা আপরাইট বসছেন, আপনাকে বেশি হেল্প করবে, ঠিক আছে, অ্যাট আ স্ট্রেচ একটু দূরে যেতে ওয়েন কম্পেয়ার টু দিস বাইক, ঠিক আছে। বাকি দেখুন, যদি আপনার বেশ হয়ে গিয়ে থাকে এই বাইকটার সাথে লং রাইড, তাহলে ব্যাপারটা আলাদা, কিন্তু নতুন কিনলে বা প্রথম যেটা হতে পারে সেটা আপনাদের সাথে আমি শেয়ার করে দিয়েছি। এবার দেখুন, দুটো বাইকের মোটামুটি সব কিছু বলা হয়ে গেছে আপনাদের সাথে যে কী চেঞ্জ আছে না আছে। চলুন তবে আবার কনক্লুশনে যাওয়া যাক, দেখি দুটো বাইকের মধ্যে কোনটা কেনা আপনার জন্য ঠিক হতে পারে। বন্ধুগণ, এবার হচ্ছে কনক্লুশনের ব্যাপারটা, কোনটা কিনা ঠিক হবে, ডিবেটেবল ম্যাটার, ঠিক আছে। অনেক বছর ধরে চলে আসছে অ্যাপাচে কিনবো নাকি এনএস, ঠিক আছে, মধ্যেখানে তো এনটা এসে এনটা বেশি প্রচলিত হয়ে গেছে, কিন্তু
এখনও এই ব্যাপারটা আছে। সো সবথেকে প্রথমে এনএসের ব্যাপারটা কথা বলি। দেখুন এখানে না একটা লুক ফ্যাক্টরটা ম্যাটার করছে, বিকজ এনএসের এই যে লুকটা লোকজন প্রচণ্ড পছন্দ করে। সো এনএসের যদি লুক আপনার ভালো লেগে থাকে, আওয়াজটা যদি ঠিক লেগে থাকে, আর আপনারা চাইছেন যে একটু বেশি মোটা টায়ার, একটু বেটার এখানে বলতে পারেন যে ব্রেকিং সাপোর্ট, অ্যান্ড দেন আপনি একটু বেটার অ্যাক্সিলারেশন, মানে বলতে পারেন ওই স্টার্টিং রেঞ্জটাতে চাইছেন, টপ এন্ডের কথা বলছি না, কিন্তু স্টার্টিং একটু বেটার অ্যাক্সিলারেশন আপনি চাইছেন, অ্যান্ড দেন ওই যে একটু হালকা ঝুঁকে বসা ওই ব্যাপারটা যদি আপনার প্রয়োজন হয়ে থাকে, আপনি যদি 40 থেকে 45-এর মধ্যে মাইলেজ এক্সপেক্ট করে থাকেন, আর প্রাইস যদি আপনাকে বা বাজেট যদি আপনাকে অ্যালাউ করে মোটামুটি 1,80,85 পর্যন্ত যেতে, আমার মনে হয় আজকের ডেটে দাঁড়িয়েও কিন্তু এনএস একটা যথেষ্ট ভালো বাইক এখানে, ঠিক আছে। স্পোর্টির মধ্যে দেখুন এই ক্লিপ অন এনএ বলতে পারেন ইউএসডি অ্যান্ড দেন মোনোশক, এগুলো কিন্তু যথেষ্ট ভালো, ঠিক আছে। তো এইটা ব্যাপারটা হয়ে গেল। এবার আসছি এখানে আপাচের ব্যাপারটা। দেখুন আপাচের প্রাইস মোটামুটি 10 থেকে 13,000 টাকা কম, অলরেডি আপনাদেরকে ইন্ট্রোতেই বলে দিয়েছি। দেখুন আমার মনে হয় এগেইন লুক ফ্যাক্টরটা ম্যাটার করবে, বিকজ আপাচের এই লুকটাও প্রচণ্ড পছন্দ করা হয়, আওয়াজটা তো আরও ভালো। দেন এখানে এখন ইউএসডি চলে এসছে, অ্যান্ড দেন একটু লম্বা বলতে পারেন হ্যান্ডেল বার, অ্যান্ড দেন আপনি অনেকটা আপরাইট বসছেন, লং রাইডও আপনাকে অনেকটা হেল্প করবে, ঠিক আছে। আর আগেন আপনি যদি দেখেন ব্লুটুথ কানেক্টিভিটি এখানে আছে, এলইডি হেডল্যাম্প আপনারা এখানে পাচ্ছেন, ঠিক আছে, ডুয়াল চ্যানেল এবিএস, এই সব জিনিসগুলোর জন্য, ঠিক আছে। যদি আপনার বাজেট আপনাকে আগেন ওই বলবো মোটামুটি 1,65,70,000 পর্যন্ত যেতে অ্যালাউ করে, আমার মনে হয় আপাচে কেনাও কিন্তু যথেষ্ট বেটার, ঠিক আছে। দেখুন একটা মেন জিনিস যেটা আপনার এখানে ডিফারেন্স ফিল হবে, সেটা হচ্ছে যে অ্যাক্সেলারেশন দুটোর কিন্তু বলতে পারেন খুব বেশি তফাৎ হবে না যদি আপনি টপ এন্ডে না যান। টপ এন্ডে বিকজ অফ লিমিটেড বলতে পারেন আপাচে একটু আগিয়ে যাবে ওয়েন কম্পেয়ার টু এনএস। তাছাড়া কিন্তু লং রাইডেও যদি দেখেন, বিকজ অফ দিস আপরাইট রাইডার পজিশন, আপাচে আপনাকে একটু হেল্প করবে বেশি যদি আপনি 150-200 কিলোমিটার অ্যাট এ স্ট্রেচ যদি যেতে চান, ঠিক আছে। তখন যদি আপনি নতুন নতুন বাইক চালানো শিখে থাকেন, তাহলে কিন্তু এনএসে ওই যে হালকা ঝুঁকে বসছেন, এটা একটু প্রবলেম হতে পারে কাঁধাতে বা বলতে পারেন হাতের ওইদিকে। তাছাড়া বলতে পারেন দুটো বাইকের মধ্যে কিন্তু এমন যে কিছু তফাৎ সেটা কিন্তু আপনি পাবেন না। এবার দেখুন দুটো বাইকেরই প্লাস মাইনাস আপনাদেরকে বলে দিয়েছি। আপনারা কি এখানে কিনতে চাইবেন আফটার দিস ইউএসডি আপডেট? আপনারা আপাচে কিনবেন নাকি এখনও 10-15 হাজার টাকা বেশি দিয়ে আপনি এনএস 160 কিনতে চাইবেন? নিচে কমেন্ট করে জানাতে কিন্তু প্লিজ ভুলবেন না। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভাইকে মোটিভেট করার জন্য ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটি লাইক, আর চ্যানেলে যদি প্রথমবার এসে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল হিট করতে প্লিজ ভুলবেন না। আগেন ইটস মাই রিকোয়েস্ট। খুব তাড়াতাড়ি দেখা হবে বন্ধুগণ এরকমই একটা ভিডিওতে বাইক বা স্কুটারের সাথে। টিল দেন রাইড সেফ অ্যান্ড জয় হিন্দ।